স্যার, আমি এই মুহূর্তে জানতে চাই বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই। আহ এই নামটি শুনলে নিশ্চয়ই আপনার সাথে অনেক স্মৃতি জড়িত। কিন্তু নামটি শুনলেই কোন স্মৃতিটুকু সবার আগে মনে পড়ে? যদি আমাদের সাথে একটু আমার বলতেন। তো অনেক বিষয় আছে, এই অল্প সময়ের মধ্যে সব কিছু বলা যাবে না। উনি যখন 111-এর পরে যখন উনি ক্ষমতা থেকে চলে গেলেন, তখন আমরা চিনমন্ত্রী হলে একটি মিটিং করছিলাম। তো সেদিন সাইফুর রহমান সাহেব তখন বেঁচে ছিলেন, আমাদের মন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী। তো আমরা সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা শিক্ষকরা গিয়েছিলাম। উনি আমাদের সঙ্গে, অর্থাৎ বুদ্ধিজীবীদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে এবং সাদা দলের যারা ছিল তারা এবং চিকিৎসক, অর্থাৎ নানা পেশাজীবী, তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ গ্রহণ করবেন। তো সেই সময় আমরা গেলাম। তো আমি আগে গেছি, যাওয়ার পরে সেদিন আমার একটা বেতারের প্রোগ্রামও ছিল। তো আমি বললাম যে আর আমি যাব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব না, এখানে যেহেতু প্রোগ্রাম আছে সেখানে আমি থাকবো। আমাদের বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে, তার মধ্যে দুটি স্মৃতির কথা বলি যেহেতু সময়ও কম। প্রথম স্মৃতি হলো 111-এর পরে যখন উনি ক্ষমতা থেকে চলে গেলেন, তারপরে উনি মিটিং ডাকলেন চিনমন্ত্রী হলে। তখন মিটিং ডাকার পরে আমরা সেখানে সবাই গেছি। তো যাওয়ার পরে আমরা একটু, আমি আগে গেছি, সেখানে আমি বসার জন্য একটা জায়গাটা দিয়েছিলাম এবং কর্নারে বসেছিলাম। তো সেখানে এই সংকটের মধ্যেও আমি দেখেছি তিনি যখন আসলেন সেখানে সদরুল আলমী স্যার, সবাই আমরা যারা শিক্ষক রাজনীতি করি বিভিন্ন পেশাজীবী। তো আসার পরে আমাদের সাইফুর রহমান সাহেব আমার আসলো, বসলেন। সাইফুর রহমান সাহেব আর উনি আসলেন, বসলেন। সাইফুর রহমান সাহেব আমাকে একটু কটাক্ষ করে কথা বলছিলেন, আমার বসা নিয়ে কথা বলছিলেন এক। আর উনি আমাকে কথা যেমন বলতে দিচ্ছেন না সেরকম একটা অবস্থা ছিল। উনি সঙ্গে সঙ্গে আমাদের ম্যাডাম জিয়া, খালেদা জিয়া, তিনি বললেন যে না, অবশ্যই উনি কথা বলবেন, এই অভয়বাণী দিলেন। সেদিন আমি এটা প্রথম অসম্মান অমর্যাদার মধ্যে ছিলাম। যেমন আমি একজন বৌদ্ধ বলে হয়তো আমাকে বোধহয় কথা বলার সুযোগগুলো দিচ্ছে না, বেগম খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে কী সিদ্ধান্ত তার, উনি কথাগুলো বলবেন, এই একটা ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হলো আমার সর্বশেষ ঘটনা হলো যখন খুবই রুদ্ধ অবস্থায় ছিলেন। আপনারা সবাই জানেন যে বালির ট্রাক ওনার বাসার সামনে যেখানে তিনি ছিলেন, ম্যাডামের অফিসে, বিএনপি চেয়ারপারসনের অফিসে, কেউ দেখা করতে পারছে না, এরকম একটা কঠোর ইয়ার মধ্যে তিনি ছিলেন। তার বন্দির অবস্থায় ছিলেন, দুর্দশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সেই সময়ের মধ্যে আমাদের সিদ্ধান্ত হলো প্রফেসর এমাজউদ্দিন সাহেব, কারণ তিনি আমাদের একজন স্থপতি, অসম মানবতাবাদী একজন রাষ্ট্রবিদ, সিনিয়র টিচার, ফর্মার ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং দলকে, আমাদের সাদা দল থেকে আমাদেরকে সে মনোনয়ন দিল, উনি এবং আমি যেহেতু একটু মানবতাবাদী, সবাই আমাকে ভালো জানে, অর্থাৎ সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা হয়তো আমাদেরকে বেশি আমাদের বাধা সৃষ্টি করবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে বেশি বাধা সৃষ্টি করবে না, কারণ এমাজউদ্দিন স্যারকে দেখলে সবাই কিছুটা তার প্রতি সম্মান জানাবে। আর আমার প্রতিও তারা মনে করছে উনি যেহেতু শিক্ষক, দীর্ঘদিন ধরে মানবতার কথা বলে, শান্তির কথা বলে, বোধহয় স্যার গেলেও বোধহয় বেশি ইয়া করবে না, তাকে বাধা দেবে না। আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে আমরা সেখানে বসলাম। তারা কিছুতেই পারমিশন নিতে পারছে না। তারা নিজে যারা আমাদেরকে প্রবেশ করাবে তাদের সেই দায়িত্ব ছিল না, কারণ যেহেতু আমরা দুজন গিয়েছি, যেহেতু কঠোর অবস্থা। তো তারা আমাদেরকে, সেদিন বৃষ্টি ঝরা সন্ধ্যা ছিল, বৃষ্টি হচ্ছিল, আবহাওয়া ছিল প্রতিকূল অবস্থায়। তারা আমাদের সম্মানে একটা বেঞ্চের মধ্যে আমাদেরকে বসতে দিলেন, ম্যাডামের গেটে, বিএনপি চেয়ারপারসনের গেটের মধ্যে, আমাদের ম্যাডাম গেটের মধ্যে আমাদেরকে বসতে দিলেন। বসে যাওয়ার পরে আমরা বসলাম। বসার পরে দেখি কিছুক্ষণ পরে তারা পারমিশন নিচ্ছে, বারবার পারমিশন, আমাদের একটু বিলম্ব হচ্ছিল, এই জন্য তারা ক্ষমা চাচ্ছে। পরে পারমিশন নিয়ে আমাদেরকে দিলেন, আমরা ঢুকলাম। ঢুকার পরে দেখলাম যে সেখানে ম্যাডামের অবস্থা, সেখানে যে ম্যাডাম দীর্ঘদিন ধরে সেখানে ছিলেন, এবং আমাদের সেলিমা রহমান ছিলেন, নজরুল ইসলাম খান স্ট্যান্ডিং কমিটির বর্তমান আমাদের সদস্য, তিনি ছিলেন। অর্থাৎ মনে হচ্ছে একটা যেমন সাধারণ ওই যে কারখানাতে যেভাবে থাকে, কারখানার মধ্যে যেভাবে মানুষের থাকে, এদিকে বিভিন্ন ধরনের জিনিস থাকবে, বস্তা থাকবে, চাউল ডাইল আছে, এখানে তারা নিজে তাদের আসন, তারা ঘুমাচ্ছে, সেরকম অবস্থা। আর ম্যাডাম যেই ঘরে আছে সেখানে নিচে ম্যাডাম। তো আমরা যখন গেলাম সেখানে সব কিছু আঁধার মতো, কারণ সব কিছু কেটে দিয়েছে, লাইট গ্যাস সব কিছু তো কাটা, তারা নিজস্বভাবে কিছু বাতি দিয়ে চলে। কিন্তু সেখানে দেখি ম্যাডাম আমরা যাওয়ার পরে কী খুশি হলেন, প্রীতি লাভ করলেন আমাদেরকে দেখার পরে, এবং তিনি সেখানে চা খাওয়ার জন্য আমাদেরকে আহ্বান করলেন। অর্থাৎ এমন কঠোর নিয়মের মধ্যে তিনি কিছু পাচ্ছেন না,
আমার তো চোখে পানি আসে এই কথাগুলো। আমার জন্য তিনি অনেক কিছু করেছেন এবং সেখানে যাওয়ার পর প্রফেসর বড়ুয়া দেখতে আসছেন, স্যার তো কিছু কথা বলছে না, এমনকি স্যার আমি বলছি না, আমি না অপেক্ষাতে আসি নাই। আর প্রফেসরের মধ্যে ধীরে ধীরে কথা বলে, খুবই শব্দগুলো তো ধরনের, আমরা আপনাকে দেখতে আসছি শুধু আমাদের পক্ষ থেকে। যে ম্যাডাম কত সুন্দরভাবে থাকতেন, একটা প্রধানমন্ত্রী, সেখানে বিচারার মধ্যে নিচের মধ্যে তিনি ছিলেন, দেখেছি। এবং সব কিছু যোগান বন্ধ, তার জীবন ধারণের যেগুলো ছিল সব বন্ধ করে দিয়েছে সেখানে পরিবেশটাকে। এবং মানবত জীবন দেখেছি আমি সেখানে, এই চিত্রটা দেখে এখনো আমার ভাষায় হয়েছে। সেখানে যে আমাদেরকে চা খাওয়ার দিয়ে আমন্ত্রণ জানাচ্ছেন, তিনি বলছেন না আপনার একটু চা খেয়ে যান, এটিকে আমি কখনো বলতে পারবো? কখনো বলতে পারবো না। আমি 21শে পদক দিয়েছে আমাকে, এক জায়গায় আমি আঘাত পেয়েছিলাম, এই আঘাতটা ঘুচানোর জন্য তিনি আমাকে 21শে পদক দিয়েছেন তিনি আমার জন্য। আমি এক জায়গায় তিনি রাখতে পারেননি, যে কোনো কারণে হোক, আমাকে সেই মর্যাদাটা তিনি দিতে পারেননি, কিন্তু এটা দেওয়ার জন্য আমাকে তিনি 2006-তে আমাকে শিক্ষা 21শে পদক দিয়েছেন। আজকে 19 বছর আগের কথা বলছি। ম্যাডাম গেলে আরেকগুলো স্মৃতি, আমি ম্যাডাম যখন অন্তরীণ ছিলেন তখন দেখতে যেতাম আমরা বাসায়, আমরা বেডরুমে ম্যাডাম যেখানে থাকতো সেখানে গেছি আমি, যেই ওনার পরিবেশে থাকতেন, উপরে উঠে উনি নিজে নামতে পারছেন না, আমরা উপরে গিয়ে আমরা মিটিং করতাম। ওই যে ফিরোজা কি বসে উপরে উঠে সেখানে গেছে, সেখানে আমাদের আপ্যায়ন করতো। আজকে ফাতেমা সেখানে ছিলেন, ফাতেমা, এই ফাতেমাকে যে আজকে দিয়েছে, বিশ্বভুবনকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমার মনে হয় নত করেছেন। আমি একটি চেয়ারম্যান মহোদয়কে বলবো, তাদের পরিবারকে বলবো, আপনারা বিশ্বকে নমিত করেছেন, আপনাদের এই দয়া দেখিয়ে, যেটা মহাপুরুষেরা দেখাতে পারে না। একটা কাজের মেয়েকে যে বোন হিসাবে, এবং গন্ধ পাচ্ছেন বলছেন, মায়ের গন্ধ, আমাদের বেগম খালেদা জিয়ার গন্ধ পাচ্ছেন, এগুলো এই শব্দগুলো কোত্থেকে আসে? একটি চেয়ারম্যানের মধ্যে সেটা আছে, কিন্তু এটা বলছি আমি। দেখেন একটা কাজের মেয়েকে, এটা বাসার দীর্ঘদিন তিনি শ্রম সাধনা দিয়েছেন, সেখানে তিনি থেকেছেন, নিজে কারাবরণ নিয়েছেন, কারাগারে গিয়েছে নিজেই স্বেচ্ছায়, আজকে তাকে মর্যাদা দিয়েছে। কী মর্যাদা দিয়ে, অসম্ভব সম্মান দিয়ে তাকে বুকে করে নিয়েছে। এটাই তো রাজনীতির কথা। ঠিক এরকম স্মৃতি আমার অনেক আছে। এবং সেই রকম বলছি আমি, কখনও আমাদেরকে প্রধানমন্ত্রী থাকতেও আমি যখন দেখা করতে গেছি, কখনও আমাকে না বলেননি। প্রধানমন্ত্রীর অবস্থায়ও কিন্তু আমাদেরকে বৌদ্ধ বলে আমাকে পরে দেবেন, বৌদ্ধ বলে আমি যেতে পারবো না, সেটা কখনো করেননি। এই স্মৃতিগুলো তো আমাকে ভাসে। এই জন্য আমি বেশি করে এই দলের প্রতি আমি আকৃষ্ট, এবং গভীরভাবে আমার মনে হয় আমার আরও জাতীয় দায়িত্ব, কর্তব্য, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে এই জাতীয়তাবাদী দলের জন্যে তিনি আমাকে দিয়েছেন যে রেইনবো নেশন করা বলছেন। প্রফেসর বড়ুয়া, আপনার সংখ্যালঘু বলবেন না, আপনারা এখানে এই দেশের নাগরিক, সমান অধিকার পাবেন আপনারা। এই কথাগুলো উনি বারবার বলতেন। যখন আমরা বুদ্ধ পূর্ণিমা, বড়দিনে আমাদের মহান বুদ্ধ পূর্ণিমা যখন সৌজন্য সাক্ষাৎ করতে যেতাম, তিনি কথাগুলো বলে, কেন আপনারা ছোটো হৃদয় হয়ে কথাগুলো বলছেন আমার সামনে, আপনারা এই দেশের নাগরিক, এই যে কথাগুলো বলতো, তাহলে কিন্তু বলতে পারি আমি। এই জন্য বলছি, এই দেশ থেকে, এই জাতির, এই দল থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি। এই জন্য তিনি রেইনবো কনসেপ্ট, অর্থাৎ আমাদের দুঃখটা, বেদনাটা যাতে না থাকে এই দেশ সকলের। এবং এই জন্য পাহাড়ি বাঙালি আমরা সবাই এক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যে কথাটা বলছি, এখানে রংধনু থাকবে। রংধনু যেমন বিভিন্ন রং থাকে, আমাদের এই বাংলাদেশ হবে রংধনুর দেশ। এখানে ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নিয়ে কিন্তু বাগানের ফুলের মতো আমরা থাকবো। এই দেশ আমরা শাসন করব।